স্বাস্থ্য কেন্দ্রে ওনার মৃত্যুর পর এখন নানা জটিলতায় আক্রান্ত। এর মধ্যে আজকে দেখলাম যে একটা পত্রিকা, জাতীয় দৈনিকে কালের কণ্ঠে একটা বিশাল রিপোর্ট ছাপা হয়েছে, অনুসন্ধানী রিপোর্ট। সেই রিপোর্টটা যেটা শিরোনাম হলো রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য। আমার ধারণা এই রিপোর্টটা আপনি দেখেছেন অথবা চোখ বোলানোর সময় পেয়েছেন। এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে রিজওয়ানা হাসান মানে প্রতিষ্ঠাতা ট্রাস্টি যিনি জীবিত মধ্যে একজন আছেন, ডক্টর নাজিমউদ্দিন আহমেদ, উনি মুক্তিযুদ্ধ ছিলেন, ওনাকে জোরপূর্বক সরিয়ে দিয়েছেন এবং নিজেরাই নিজেদেরকে ট্রাস্টি হিসেবে অনুমোদন দিয়েছেন। তারপরে আগে যাদেরকে জাফরুল্লাহ সাহেব মানে দুর্নীতির দায়ে যাদেরকে বের করে দিয়েছিলেন তাদেরকেও ট্রাস্টি বোর্ডের সদস্য করেছেন। এই যে পুরো ঘটনাটা, আপনি এটাকে কি বলবেন? আমরা জাফরুল্লাহ ভাইকে জাফরুল্লাহ ভাই বলতাম, যদিও বয়সে তিনি আমার চাইতে অনেক বড়। আহ মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমাকে অনেক স্নেহ করতেন। এই স্নেহের কারণ আমি জানি না, হয়তো ডাক্তার হিসেবে অথবা বিভিন্ন কাজে তিনি আমাকে যেহেতু দেখতেন, তিনি আমাকে খুবই স্নেহ করতেন। আমরা বহুবার আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে এবং আমি তার ইন্টারভিউ করেছি। আউটস্পোকেন মানুষ, আহ, সরল সোজা কিন্তু খুব সাহসী। এবং আমি গণস্বাস্থ্যের যে বিশ্ববিদ্যালয় সেখানে গিয়েছি, গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়েছি। ঢাকায় যে গণস্বাস্থ্য কেন্দ্রের যে ভবনটি রয়েছে সেখানে আমি গিয়েছি। একটা হাসপাতাল আছে ধানমন্ডিতে, আপনি নিশ্চয়ই জানেন। অতি সস্তায় ডায়ালিসিস হয়, অত্যন্ত কম খরচে চিকিৎসা হয়। এখন এই প্রতিষ্ঠানটি একটি আমি বলবো যে বৈপ্লবিক প্রতিষ্ঠান, কেননা গণস্বাস্থ্যের এই প্রতিষ্ঠানের অধীনে বিশ্ববিদ্যালয় আছে, হাসপাতাল আছে, গণস্বাস্থ্য কেন্দ্র আছে, ফার্মাসিউটিক্যালস আছে এবং গণস্বাস্থ্য কেন্দ্রের এক মেডিকেল কলেজ আছে। হ্যাঁ, সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ। তো এই এই যে এটা আসলে একটা বেশ ক্ষমতা, কেউ যদি মনে করে যে ক্ষমতা প্রদর্শন করবে অথবা কেউ যদি বেশ একটা আর্থিক লেনদেনের একটা কর্তৃত্ব চায়, তাহলে কিন্তু এইটা বেশ একটা জোরালো প্রতিষ্ঠান। এবং এর একটা আন্তর্জাতিক খ্যাতিও রয়েছে। আপনার নিশ্চয় মনে আছে ঔষধ নীতি প্রণয়নে বিভিন্ন সময় কমিউনিটি হেলথ যেসব অ্যাপ্রোচ আছে সেইখানে জাফরুল্লাহ সাহেব এবং তার প্রতিষ্ঠান বড় ভূমিকা পালন করছে। বিশেষ করে ঔষধ নীতি তৈরি করাতে জাফরুল্লাহ সাহেব এবং তার বন্ধুদের বিরাট অবদান ছিল। সবকিছু মিলিয়ে এটি একটি মানুষ এই প্রতিষ্ঠানটাকে শ্রদ্ধা করে, মানে এবং এই প্রতিষ্ঠানটার সম্পর্কে মানুষ কখনো চিন্তা করে না, এই কারণে যে জাফরুল্লাহ সাহেব এতই সৎ এবং এতই শক্তিশালী মানুষ ছিলেন যে কেউ চিন্তাই করে নাই ওনার জীবদ্দশায় যে এই প্রতিষ্ঠানটি কিভাবে চলে বা কে চালায়, এখানে কি গণতান্ত্রিক আচরণ আছে না নাই, কেউ ভাবে নাই। কারণ জাফরুল্লাহ সাহেব নিজে এটাকে তার সন্তানের মতো দেখেছেন। সমস্যাটা হলো জাফরুল্লাহ সাহেবের মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই সেখানে বিভিন্ন কোটারি স্বার্থভুক্ত লোকেরা সক্রিয় হয়েছে এবং তার মধ্যে আমি খুব হতাশ হয়েছি যখন দেখলাম যে রেজওয়ানা হাসান নামক যে উপদুষ্টু ছিলেন, পরিবেশ উপদুষ্টু, তো উনি এটার মধ্যে জড়িত হয়েছেন। উনি অনেক ধরনের দুষ্টুমি করেছেন, কিন্তু এটা একটা বৃহৎ দুষ্টুমি যেটা আমরা তখন জানতে পারি না। জোর করে ট্রাস্টিদেরকে অপসারণ করার কোনো নিয়ম নাই। মব তৈরি করে জোর করে পদত্যাগপত্র সই করিয়ে ট্রাস্টি অপসারণের কোনো নিয়ম নাই এবং এটা কোনো প্রতিষ্ঠানে থাকে না। এখন গণস্বাস্থ্য আসলে আমি নিশ্চিত যে নাই, কিন্তু এই কাজটি তারা করেছেন এবং এইভাবেই মবের শাসন তো তারা কায়েম করেছিলেন। এই উপদুষ্টু তো শুধু মবের শাসন কায়েম করেন নাই, এই উপদুষ্টু তো আরো অনেক কিছুর সঙ্গে জড়িত ছিলেন। ফলে এই উপদুষ্টু একইভাবে বেলাও দখল করেছিলেন, মব করেন নাই, কিন্তু বেলা কিন্তু তার প্রতিষ্ঠিত কোনো সংগঠন না। এবং এই উপদেষ্টা যত না পরিবেশের মঙ্গল করেছেন তার চেয়ে অনেক বেশি পরিবেশের ক্ষতি করেছেন। কিন্তু উপদেষ্টাদের একটা বড় মিল আছে, উপদেষ্টারা নিজেদের ঢোল, যে ঢোলের চামড়া থেকে শুরু করে সবকিছু ফাটা, সেই ফাটা ঢোল এত চমৎকার ভাবে বাজাতে পারেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার হাসিল করেন, আন্তর্জাতিক কনফারেন্স এখানে সেখানে যান এবং গিয়ে তারা বাংলাদেশের সুশীলদের নাম ইজ্জত ডুবিয়ে আসেন। আসলে কারণ আমরা জানি যে সুশীলদের সম্পর্কে সারা পৃথিবীতে সিভিল সোসাইটি সম্পর্কে সারা পৃথিবীতে ধারণা হচ্ছে যে তারা সৎ মানুষ, তারা অসৎ না। কিন্তু এই উপদুষ্টদের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রিজওয়ানা কি করেছেন, অন্যান্য উপদুষ্টদেরও নানান কীর্তি কাহিনী বেরোচ্ছে। এবং শুধু যে উপদুষ্ট তাই না, তথাকথিত সুশাসনের জন্য নাগরিক যে 2.5 কোটি টাকা নিয়ে গণভোটের প্রচারণা করেছেন বধু ভাই, এই বধু ভাইয়ের কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি। ডেমোক্রেসির নাম দিয়ে এক ডিবেট ফর ডেমোক্রেসি, তারাও 20 লক্ষ টাকা নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, সেটাও দেখতে পাচ্ছি। এবং
এই যে উপদেষ্টাদের দ্বারা প্রভাবিত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও 1 কোটি টাকা নিয়েছে এবং সেটার জন্য একটা ফাউন্ডেশন বানিয়েছে। মানে শয়তানির যত ধরনের দুর্নীতির যত ধরনের প্রক্রিয়া আছে এগুলি তার অত্যন্ত ছোট বয়সে তারা রপ্ত করেছে। যে টাকা নেওয়ার পদ্ধতি কি, যেহেতু তারা এই ছাত্র আন্দোলনের নামে টাকা নিতে পারবেন না, তারা একটা ফাউন্ডেশন রেজিস্ট্রি করিয়ে ফেলেছেন। তো জি। আপনাকে আরো একটা তথ্য দেই, সেটা হচ্ছে আমি শুনেছি আভিভা ফিন্যান্স নামক একটি প্রতিষ্ঠান, নন ব্যাংকিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠান যেটাকে লিজিং কোম্পানি বলে, সেইখানে গ্রামীণের কোন একটি সংগঠনের টাকা ছিল, সম্ভবত গ্রামীণ ফাউন্ডেশন। এবং এটা আমি শুনেছি, আমি সত্যতা যাচাই করতে পারি না, কিন্তু শোনা গল্পটা বলে দেই, নিশ্চয়ই এটা সত্যতা কেউ যাচাই করবে। তো এটা একটা শোনা হুম। গল্প, বিশ্বাস অবিশ্বাস সবার হাতে। সেটা হচ্ছে এই আভিভা ফিন্যান্সের অ্যাকাউন্ট ব্লক করে, অ্যাকাউন্টকে বন্ধ করে দিয়ে, লেনদেন বন্ধ করে দিয়ে চাপ সৃষ্টি করে সেখান থেকে এই গ্রামীণের যে সংগঠন, সম্ভবত ফাউন্ডেশন, তারা 40 কোটি টাকার মতো তুলে নিয়েছে বলে একটা গুজব এখন বাজারে রয়েছে, একটা একটা কথা বাজারে প্রচলিত আছে। সত্যই তারা এটা করেছেন কিনা জানি না, তবে তাদের যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল এবং পরে আবার খুলেও দেওয়া হয়েছে, এটা কিন্তু সত্য। তো জি। ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি তার সংগঠনের টাকা ঠিকই মানে ঘাড়ে চাপ দিয়ে আদায় করেছেন বলে এখন লোকমুখে শ্রুত হচ্ছে, কিন্তু তিনি আমানতদারদের 1টি টাকাও ফেরত দেওয়ার ব্যবস্থা করেন নাই। আরো বহু নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটে বহু আমানতদারের টাকা ছিল, সেখান থেকে 1টি টাকাও দেন না। এবং বাংলাদেশ ব্যাংক আহ এই তাদের তদারকিতে ব্যর্থতা, ঘুষখোর অফিসারদেরকে পাঠিয়ে তদারক করার কারণে এই প্রতিষ্ঠানগুলি যে লাগাম ছাড়া হয়ে গিয়ে এই ধরনের আর্থিক দুর্নীতি করলো, সেই বাংলাদেশ ব্যাংকও আমানতদারদের 1টি টাকাও ফেরত না দিয়ে বধু ভাইকে 2.5 কোটি, আহ কিরণ ভাইকে 20 লক্ষ, এবং ওই কি যেন রাশেদ নাকি কি যেন নাম, হুম। রিশাদ না রাশেদ কি যেন নাম, তাদেরকে আরো 1 কোটি, এগুলা যে দিয়েছে এগুলো তো উপদেষ্টাদের দুষ্টুমির অতি সামান্য অংশ। তো রেজওয়ানা হুম। যেটা করেছেন এটা একটি অত্যন্ত উন্নত মানের উপদুষ্টুমি। এবং আপনি বলতে চাচ্ছেন যে গণস্বাস্থ্যকে ধ্বংস করতে উনি মাঠে নেমেছেন। হ্যাঁ, গণস্বাস্থ্যকে ধ্বংস না, এই ধরনের কাণ্ড কারখানা করলে গণস্বাস্থ্য ধ্বংসের মুখে যাবে। এবং গণস্বাস্থ্য কিন্তু ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহর জীবদ্দশাতেই শেষের দিকে এসে নানান ধরনের কোটারি স্বার্থের লোক তার অসুস্থতার সুযোগ নিয়ে সেখানে নানান কাণ্ড কারখানা করছিল। তাদের বিশ্ববিদ্যালয়টাতে গেলে ঠিক মতো যদি আপনারা খোঁজ নেন, দেখবেন সেখানে অনেক অনিয়ম আছে। সেইখানে বহু অযোগ্য লোক শিক্ষক হয়ে বসে আছেন এবং বহু মানুষ আছেন যাদের শিক্ষক হওয়ার ক্রাইটেরিয়া নাই, তারাও শিক্ষকতা করছেন। তো এইরকম একটি অবস্থা আগে থেকে তৈরি হয়েছিল, কারণ ডক্টর জাফরুল্লাহ একদম শেষের দিকে এসে, তার জীবনের শেষের দিকে এসে বেশ অসুস্থ, রেগুলার ডায়ালিসিস করতে হইতো। তার তিনি কোভিডও আক্রান্ত হয়েছিলেন, আপনার নিশ্চয় মনে আছে। তিনি আরো জি। কিছু মানে মরবিড ডিজিজে আক্রান্ত ছিলেন, ফলে তার পক্ষে একেবারে শেষ দিকে এসে সবকিছু তদারক করা কঠিন হয়ে গিয়েছিল। ফলে একটি আচ্ছা, ভঙ্গুর আমার প্রতিষ্ঠানে আরেকটা হয়ে প্রশ্ন যাচ্ছিল। রাখি। এবং আমি মনে করি যে সরকারের অতি দ্রুত এই গণস্বাস্থ্য হস্তক্ষেপ করা উচিত এবং সেখানে সৎ এবং ভালো চিকিৎসক অথবা চিকিৎসাবিদ্যা বোঝেন, চিকিৎসা প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা আছে এবং এই ধরনের বিষয়ে অভিজ্ঞতা আছে অথবা বোঝেন এমন লোককে সেখানে নিয়োগ দেওয়া দরকার বা নিযুক্ত করা দরকার। জি। আমরা এখন এই যে আলোচনাটা আমাদের সংসদে প্রায় প্রতিদিনই হচ্ছিল, যে আমাদের সংবিধান সংশোধন কিভাবে করতে হবে, এবং যেটা নিয়ে শুরুতেই বিরোধ ছিল যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপি দলীয় সদস্যরা শপথ নিলেন না। তো এখন তাহলে সংবিধান সংশোধন কিভাবে হবে, নাকি একটা একটা করে আসবে নাকি হবে, এরকম অনেকগুলি প্রসঙ্গ কিন্তু আসছে। আজকে দেখলাম যে আইনমন্ত্রী প্রস্তাব করছে যে সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদের একটা বিশেষ কমিটি গঠন করা। এবং এই কমিটি গঠনের যে প্রস্তাব করেছেন, তিনি বলেছেন যে এখানে বিরোধী দলের পক্ষ থেকে 5 জনের নাম দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে সংসদ বিরোধী দলের নেতা যিনি আছেন শফিকুর রহমান, তিনি বলেছেন তাদের এই কমিটি গঠনের ক্ষেত্রে একটা ধারণাগত ভিন্নতা আছে, তারা নিজেরাই আলোচনা করে পরে তাদের সিদ্ধান্ত জানাবে। এই যে সংবিধান সংশোধনের লক্ষ্যে একটা বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, এটাকে আপনি মানে কিভাবে দেখছেন? আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে। এটা আসলে বিরোধী দল যেহেতু অনেক হম্বিতম্বি করছে, আমার ধারণা যে সরকারি দল সেই কারণে
একটা কমিটি তৈরি করে দিয়ে বিষয়টাকে আলোচনায় পাঠিয়ে দিচ্ছে, যাতে আলোচনা চলতে থাকে, 2-3 মাস 4 মাস আলোচনা চলবে। ধীরে ধীরে এই আলোচনার মধ্যে দিয়ে সংশোধনের দিকে বেশি এগিয়ে যাবে এবং ওই সংস্কার পরিষদ তৈরি এগুলো পিছিয়ে যাবে এবং এটা হবে না। এবং এটা হোক, এটা যদি বিএনপি চাইতোই তাহলে তো বিএনপি শপথ টপথ নিয়ে এই ব্যাপারটাকে অসাংবিধানিক ভাবে একটা সাংবিধানিক ঘটনা ঘটিয়ে ফেলতো। তো বিএনপি সেটা করে নাই, আমি মনে করি ঠিকই করছে। কেননা আহ, সংস্কার ঠিক আছে, শব্দটা সুন্দর, কিন্তু সংস্কারের নামে আপনি সংবিধানে যদি মৌলিক পরিবর্তন আনতে চেষ্টা করেন, যে মৌলিক পরিবর্তন আসলে সংবিধান নিজে অ্যালাউ করে না, এরকম কাণ্ড কারখানা করতে গেলে তো আসলে এই দায় দায়িত্ব বিএনপি কেন নিবে? আর এটা তো কোর্টে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে। আর এই সংস্কারের নামে যে আদেশ নির্দেশ উপদেশ প্রধান উপদেষ্টা এবং তার লোকেরা জারি করেছিলেন, সেখানে একটা অদ্ভুত কথা আছে যে জুলাই সনদ, জুলাই এসবের ব্যাপার নিয়ে কোনোদিন আদালতে যাওয়া যাবে না। পৃথিবীতে কোনো দেশ নাই যেখানে আদালতে যাওয়াকে মানে বন্ধ করে দিয়ে একটা আইন বানানো হয়। আদালতে যাওয়া বন্ধ করে আইন বানানো মানেই হচ্ছে ওইটা একটা খারাপ আইন। তো কেউ আদালতে যেতে পারবে না এরকম কথা বলার মানেই হচ্ছে যে এটা নিয়ে আদালতে যাওয়ার সুযোগ ছিল, ওনারা রাস্তা আটকে দিচ্ছেন। তো অতএব এইখানে অনেক ঘাপলা আছে। এই ঘাপলাতে আরেকটা বড় বিষয় হচ্ছে 12 সদস্যের কমিটি হবে, তো 5 জন বিরোধী, ফলে ভোটাভুটিতে সরকারি দল সবসময় জিতবে। এই কমিটিতে আসলে আলোচনা হবে, কিন্তু ভোটে গেলে কিন্তু বিরোধী দল কোনোদিন জেতার সম্ভাবনা নাই, যদি না সরকারি দলের কেউ ভিন্ন আচরণ করেন আর কি। অতএব এগুলা আমার মনে হয় এগুলা এইসব সময় নষ্ট না করে সরকারের উচিত সরাসরি বলে দেওয়া যে এগুলো হবে না আর এগুলো হবে, এবং তারপর যা খুশি করেন গিয়া রাস্তায়। আহ, জামাতের সভাপতি এনসিপি কে কোলে নিয়ে কত দূর যেতে পারবেন এটা এখন মানুষ বুঝতে পেরেছে। যাওয়ার সম্ভাবনা থাকলে তারা ক্ষমতার কাছেই পৌঁছায় যেতেন। অতএব এইগুলা বিবেচনায় না নিয়ে বরং এখন যে তেলের ক্রাইসিস, খাদ্যের আশু খাদ্যের সমস্যা, ভোজ্য তেলের সমস্যা এবং অন্যান্য যে অর্থনৈতিক ক্রাইসিস আছে, সেগুলি মোকাবেলা করা বেশি দরকার। মানুষ খেতে না পেলে হ্যাঁ, আন্দোলনের দরকার হয় না। কালকে আপনি দেখেছেন যে জাতীয় সংসদে এই মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযোদ্ধা নিয়ে এবং বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি অনেক কথা বলেছেন। এবং আজকে দেখলাম যে জামাতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বললেন যে বিএনপি যে নিজেদেরকে মুক্তিযুদ্ধের দল দাবি করে এটা আসলে ঠিক না। তার বক্তব্য হল বিএনপি প্রতিষ্ঠা হয়েছে 1978 সালে, তাহলে মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে, বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধে দল হতে পারে? তো উনি বলছেন যে বিএনপিতে হয়তো মুক্তিযোদ্ধা আছে, এই জন্য আপনারা দাবি করতে পারেন, তবে জামাত ইসলামে তো মুক্তিযোদ্ধা আছে, কাজে জামাত এটা একটা ইসলামে হাস্যকর যুক্তি আর কি, এটা একটা হাস্যকর যুক্তি আর কি। ওনাদের যুক্তি সবসময় হাস্যকর হয়ে থাকে। যেমন উনি যে যুক্তিটা দিয়েছেন যে 78 সালে বিএনপি হয়েছে, অতএব বিএনপি মুক্তিযুদ্ধের দল না। বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছেন, বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা এবং উনি একজন বীরুত্তম। অতএব ধরে নিলাম ওনার কথা ঠিক, তাহলে তো জামাত তো বাংলাদেশের দলই না, জামাত তো ভারতের দল। কারণ জামাতের প্রতিষ্ঠাতা হয়েছে 47 সালের আগে। তাহলে এই জামাত ইসলাম নিজেকে বাংলাদেশের দল বলে কেমনে? এটা তো ভারতের ইতিহাসের একটি দল, এটা তো একটা ভারতের দল। তাহলে এটা বললে হবে? এইসব অদ্ভুত যুক্তি দিয়ে না তারা আসলে নিজেদেরকে হাস্যকর জায়গায় নিয়ে যান। তার মধ্যে আজহার সাহেবের তো নিজেরই সমস্যা আছে, উনি তো ক্ষমাপ্রাপ্ত যুদ্ধাপরাধী। অতএব উনি আমার মনে হয় যে একটু চুপচাপ থেকে সংসদে আইন কানুন নিয়ে কথা বললেই ভালো। এইসব বলতে আসলে এগুলো আসলে ইতিহাসের পাতায় কোনো না কোনো ভাবে লেখা তো হবে। ওনার দণ্ড মওকুফ হয়েছে মানে তো আর এরকম না যে ওনার প্রতি মানুষের শ্রদ্ধা অনেক বেড়ে গিয়ে উনি একেবারে শ্রদ্ধাভাজন ব্যক্তিতে পরিণত হয়েছেন। ওনারা এসব যখন বলেন, যেমন জামাতের সভাপতি একটা সুন্দর কথা বলেন, উনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মানে কি পরিবার পুরাটা শহীদ হয়েছে তা তো না, 2-1 জন শহীদ আছেন ওনার পরিবারে, থাকতেই পারেন। একটা বৃহৎ পরিবারে আহ কেউ মুক্তিযুদ্ধ করবে আর কেউ মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, এরকম হতে পারে না। একই পরিবারে রাজাকারও আছে, মুক্তিযোদ্ধা আছে, এরকম পরিবার আছে। কিন্তু এখন রাজাকার যদি 2 দিন পরে এসে বের হয়ে বলে যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, বলতে পারে, কোনো অসুবিধা নেই। বাট এটা না অদ্ভুত একটা যুক্তি। আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাদের আপনার নিজের কি কৃতিত্ব, মানে কি সার্টিফিকেশন এটা যে আপনি মুক্তিযোদ্ধা পরিবারে জন্মেছেন? তো মুক্তিযোদ্ধা পরিবারে জন্মালে কি কেউ ফেরেশতা হয়ে যাবে? বা মুক্তিযোদ্ধা পরিবারে জন্মালেই সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক হবে? নাকি মুক্তিযোদ্ধা পরিবারে জন্মালে ওখানে কেউ চুরি ডাকাতি
বা অন্য কোনো ধরনের অপরাধ কোনোদিন করবে না, মানে ব্যাপারটা কি এরকম? মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মানে কি একটি চারিত্রিক সার্টিফিকেট? যিনি মুক্তিযুদ্ধ করেছেন ওনার নিজের একটা সার্টিফিকেট আছে যে উনি যুদ্ধ করেছেন, যুদ্ধ করে প্রাণ দিয়েছেন, যদি শহীদ হন অথবা যুদ্ধ করে ফেরত এসেছেন বিজয়ী বীর, ওনার নিজের সার্টিফিকেট আছে। ওনার কারণে কি ওনার চাচা মামা খালা খালু ফুপা ফুপু সবাই মুক্তিযুদ্ধ হয়ে যাবে? মানে এটা কি একটা ঘটনা নাকি? তো এই এবং এবং কথাগুলো খুব আমরা তো অদ্ভুত। ওনার এই কথাটা আমরা শুনলেই না আমার কেন তো- জানি মনে হয় দীপ্তি চৌধুরী কথা বলে, মানে না, আমার ওরকম আপনার লাগে। 24 আন্দোলনটা তো ছিল এই কারণে যে মুক্তিযোদ্ধার নাতিপতি কেন করতে পারে, না, উনি তো মুক্তিযোদ্ধা নাতিপুতি মুক্তিযোদ্ধা হবেন না। তার উনি তো একদিন বলেছেন ঘটনাটা ওনারা একটু বুকের বলেন। রক্ত দিয়েছেন। ওনারা তো বলেছেন যুদ্ধে নাকি উনি একবার যুদ্ধ করেছেন, ওনার একটা বক্তৃতা আমি শুনেছি, ওখানে যুদ্ধ করেছেন, বুকের রক্ত দিয়েছেন, এটা বলেছেন। কোন দেশের জন্য রক্ত দিয়েছেন এটা অবশ্য বলেন নাই। বলেছেন আমরাও যুদ্ধ করেছি, আমরা বুকের রক্ত দিয়েছি, উনি এরকম বলেন টলেন। আমার কাছে ভালোই লাগে। আমি দেখলাম একটা বক্তৃতা উনি বলেছেন যে এপিজে আব্দুল কালাম উনি নাকি লেখাপড়া করেন নাই, মানে ওনার ডিগ্রি টিগ্রি ছিল না। উনি কোথা থেকে কি বই টই পড়েন, আমার মনে হয় একদিন যদি আসতেন ওনাকে আমি একটা কাজ করতে বলবো, বিশ্ব সাহিত্য কেন্দ্রে এসে কিছুদিন লাইব্রেরিতে কাটাতে বলবো, তাহলে অন্তত ইতিহাস ভূগোল ইত্যাদি সংক্রান্ত যে ওনার কিছু কিছু একটা ধারণা আছে আর কি। ওনার তো আসলে এক ধরনের দৈব ধারণা আছে আর কি। উনি হয়তো কোথাও বসেছিলেন কোনো গাছের নিচে, এই তথ্যগুলি পেয়েছেন, আকাশ থেকে পড়েছে টুক করে। তো এটা না করে বিশ্ব সাহিত্য কেন্দ্র অথবা পাবলিক লাইব্রেরি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি এইসব জায়গাতে কিছুদিন সময় কাটালে আমার মনে হয় ভালো হতো আর কি। কথায় কথায় যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই কথাটা শুনতে ভালো লাগে না। উনি বলে না কেন আমি মুক্তিযুদ্ধ করেছি, মানে ব্যাপারটা কেমন জানেন, আমার আব্বা মুক্তিযুদ্ধ করেছেন অতএব আমি এক ফেরেশতা, ব্যাপারটা এরকম না কিন্তু আসলে। এইসব যুক্তিগুলি আমার কাছে খুব অবাক লাগে আর কি, এতদিন পরে জেনজিদের জমানায় এসে ওনারা এইসব যুক্তি দেন। আর ওখানে আরো মজা লাগে যে হাসনাত আব্দুল্লাহ নাহিদ এরা বসে বসে এগুলো আবার দেখে। এরা না কত বড় বড় স্লোগান দিয়েছিল, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় কি কি জানি দিয়েছিল না। হম। এদেরকে দেখে আমার বেশ আগে যদি হাসি পায়। আমার বেশ হাসি পায়, মানে মানুষ তো ধরেন দীর্ঘ অভিজ্ঞতায় রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে স্মৃতিশক্তি হারায়, কিন্তু আমি দেখলাম যে এরা 5ই আগস্টে 3 দিন আগে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। 2 তারিখে এই স্লোগান দিয়ে 5 তারিখে তারা ভুলে গিয়েছে। তো এইসব স্লোগান কেন দিয়েছিল? এগুলো কি মিথ্যা ছিল নাকি এগুলা ভুয়া ছিল নাকি এগুলো ওই ধরনের আর কি, যে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দেওয়া বিপ্লবী? ব্যাপারটা কি আমি জানি না আসলে। বিরক্ত লাগে জানেন মাঝে মাঝে যে এগুলা আমরা দেখলে। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি একটা ঘটনা নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। এটা হলো যে আমরা তো মানে সবসময় বলি একটা মানবিক রাষ্ট্র কায়েম করার জন্য, কিন্তু আজকে একটা জিনিস দেখলাম যে বরিশালে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন নেতা, উনি অনেকদিন ধরে কারাগারে আছেন এবং কারাগারে থাকাকালীন ওনার পিতার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। এবং উনি লাশ দেখার জন্য প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আজকে প্যারোলে মুক্তিটা পাওয়া হয়নি এবং শেষ পর্যন্ত বাবার লাশটাকে কারাগারে আনতে হয়েছিল। তো প্যারোলের মুক্তির তো একটা রীতি আছে, অনেক বছর ধরে আছে, এরকম নিকট আত্মীয় মারা গেলে দেওয়া। তো এক্ষেত্রেও নানা রকম জটিলতার কারণে এটা হয়েছে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছিলাম এরকম একজন ছাত্রলীগের লিডার জেলে ছিলেন, তার স্ত্রী সন্তানরা আত্মহত্যা করেছিলেন, তবে তাদের লাশ হয়নি, তাদের কারাগারে দেখানো হয়েছিল। তো এই যে ঘটনাগুলো এগুলো মানে আসলে কেন ঘটছে সমাজে? আমাদের সিস্টেম অমানবিক আসলে। এবং আমাদের সরকার যাবে, সরকার আসবে, কিন্তু আমাদের সিস্টেম যারা পরিচালনা করেন এরা খুব অমানবিক। এবং এই অমানবিকতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এটা তারই একটা নমুনা। আমাদের আমাদের এখানে নাগরিকদের যে অধিকার, সাধারণ মানব মানে মানে মানুষের যে অধিকার, সেটা কোথাও আসলে আমরা পাই না। এবং আমরা যে পাই না, এটা না পেতে পেতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। একজন ব্যক্তির পিতার মৃত্যু হলে সে আসতে পারবে না, এটা একটা অমানবিক ঘটনা। এবং এই অমানবিক ঘটনাটা ঘটিয়েছে এবং ঘটিয়ে ফেলার পরে এটা সমালোচনা হচ্ছে। এখন দেখবেন অনেকে নানান এটা ব্যাখ্যা দেবে, এটা বলবে সেটা বলবে, নানান কিছু বলবে। আসলে এগুলোর কোনো ব্যাখ্যা হয় না। অমানবিকতা অমানবিকতায় সেটাই ঘটেছে আর কি। মিথ্যা যেমন মিথ্যা, সত্য যেমন সত্য, সেরকম অমানবিকতা অমানবিকতায়। আমরা তো এটাও দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় একজন মুক্তিযোদ্ধা তিনি মৃত্যুবরণ করেছেন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে হাতকড়া পরা অবস্থায়।
তিনি পালাবেন কিভাবে? তাকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে বেডের মধ্যে, যার অক্সিজেন চলছে, যিনি আনকনশাস, অচেতন, তাকে হাতকড়া পরিয়ে শুয়ে রাখা হয়েছে। এবং শুধু তাই না, তাকে যে মৃত্যুর পরে মর্গে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে হাতকড়া পরা অবস্থায় তিনি ছিলেন। একটা লাশের মানে হাত থেকে হাতকড়াটা খুলে দেওয়া হয় না। এইসব অমানবিকতা ডক্টর ইউনূস করেন নাই। খালি ওই যে জাতিসংঘের ভলকার ট্যুর না ফলকার ট্যুর, তাকে আনা নেওয়া করলে মানবাধিকার হয়ে যায়? ডক্টর মোহাম্মদ ইউনূস বহু মানবাধিকার লঙ্ঘন করেছেন বহু জায়গাতে। এই উপদেষ্টু চূড়ান্ত একজন উপদেষ্টু, উনি প্রধানতম উপদেষ্টু, উনি যে প্রধান দুষ্টু এটা একদম পরিষ্কার ভাবে এখন প্রমাণিত। এবং উনি সাথে জি, ছেলেদেরকে ধন্যবাদ। দুষ্টু ছেলের দল বানিয়ে দিয়েছেন। এই যে তরুণদেরকে এই প্রধান উপদেষ্টার প্রভাবে তারা দুষ্টু ছেলের দলে পরিণত হয়েছে। আপনার মনে আছে এরা বলতো যে বড় বড় গাড়ি এরা চড়তো আর বলতো বড় ভাইরা আমাদেরকে গাড়ি দেয়। একটা সাক্ষাৎকার আছে, সেখানে একজন তো বিরাট জোর গলায় বললেন ভাইরা গাড়ি পাঠায়, বড় ভাইরা। এখন আপনাদের ভাইদের গাড়ি কোথায়? এখন সরকারের গাড়ি চান কেন? এখন কেন করের পয়সায়, জনগণের পয়সায় কিনা গাড়িতে বাতাস লাগিয়ে ঘুরতে চান? দুদিন আগে না আমরা ভিডিওতে দেখেছি প্রাডো গাড়ির মধ্যে এলিয়ে দিয়েছেন, এপিসি তে উঠে পড়েছেন। আমরা দেখিনি আপনারা কার কার গাড়িতে কোথায় কোথায় চড়েছেন। এখন কেন সরকারের টাকায়, জনগণের টাকায় গাড়ি কেনা, অফিস করা? এখন সরকারের টাকা ভাল লাগে? জনগণের পয়সা এখন নিজের পয়সা মনে হয়? বাংলাদেশ ব্যাংক থেকে যেমন 1 কোটি টাকা নিয়েছেন, এখন জনগণের টাকা গাড়ি কিনতে খুব ভালো লাগছে। এরা উপদুষ্টু প্রভাবে চূড়ান্ত উপদুষ্টুতে পরিণত হয়েছে। এরা রীতিমতো দুষ্ট ছেলের দলে পরিণত হয়েছে। এরা মিথ্যুক, এরা মিথ্যা কথা বলেছে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব ডক্টর আব্দুল তুষার। প্রিয় দর্শক, আপনারা, আমার ধারণা যে ডক্টর আব্দুল তুষারের আজকের আলোচনা থেকে অন্য কিছু শিখতে পারেন আর না পারেন, নতুন একটা শব্দ শুনতে পেরেছেন। উনি একদম উপদুষ্টুর কথা বলেছেন। একজন আমি না, নিজেও এই শব্দ, প্রধান উপদেষ্টু, তার নিচে অনেক উপদেষ্টু, তারপরে প্রেসার সচিব, বুঝছেন, মানে অনেক ধরনের উপদেষ্টুরা ছিলেন। আমার মনে হয় যে এই যে শব্দগুলো রিজওয়ানা আগে হাসান উপদেষ্টু, আলোচনা উপদেষ্টু গিয়ে জায়গা দখল করার, গণস্বাস্থ্য দখল করার জন্য উনি মব তৈরি করেছেন। উপদেষ্টুতা না, এটা এটা মারাত্মক উপদেষ্টুতা। জি, উনি কিন্তু আমার মনে হয় যেন ডক্টর আব্দুল মুকতার একটু আমাদের প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব করলেন বলে আমার ধারণা। কারণ দুষ্টুর চেয়ে কিন্তু উপদুষ্টু একটু কম। এর বাইরে জাতীয় সংসদ সহ অন্যান্য যে সকল কে পয়েন্ট রয়েছে, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, ক্যান্টনমেন্টের গেট থেকে শুরু করে অন্য যেই যেই জায়গাগুলোকে কে পয়েন্ট বলা হয়, কেপিআই জোন বলা হয়, বাংলাদেশ টেলিভিশন, তো এই জায়গাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে যে খবরগুলি এসছে, আমাদের পত্রপত্রিকা এগুলি ডিটেলস লিখছে না, তবে ইউটিউবের যারা কন্টেন্টার ক্রিয়েট করছেন, যারা, তাদের সে যে বক্তব্য, বিশেষ করে যারা দেশের বাইরে থেকে কথা বলেন, তাদের অনেক কথা ভুল হয়, অনেক কথা তথ্য বিভ্রাট থাকে, আবার অনেক ক্ষেত্রে পিলে চমকানো অনেকগুলো সত্য তারা বলতে পারেন, যেগুলো আমরা বাংলাদেশ থেকে বলতে পারি না। ফলে দেখা গেল যে সেই আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অনেক সময় এই বিদেশি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আমাদের বাংলাদেশি যারা বিভিন্ন পত্রপত্রিকা দেশের বাইরে আছেন, আমাদের বাংলাদেশি যারা আওয়ামী লীগ করেন বা অনেক হয়তো জামাত করেন, অনেকে হয়তো নন্দিত, অনেকে নিন্দিত, অনেকে পরিচিত অপরিচিত, কিন্তু সামহাও ইন্টারনেটে তারা মাঝে মধ্যে এমন সব অদ্ভুত এবং অপ্রিয় তথ্যগুলো সামনে নিয়ে আসেন, যেগুলো এই মুহূর্তে সরকারের জন্য ক্ষেত্র বিশেষে অত্যন্ত উপকারী হয়ে পড়ে। যে বিষয়গুলো নিয়ে বাইরে কথাবার্তা হচ্ছে, বিশেষ করে ইন্টারনেট মাধ্যমগুলোতে, সেটা হলো পাকিস্তানের একটি বিশেষ জঙ্গি গ্রুপ। সেই জঙ্গি গ্রুপের নাম হলো তেহরিকি তালেবান অব পাকিস্তান, টিটিপি। তো তেহরিকি তালেবান অব পাকিস্তান বা পাকিস্তান, তেহরিকে পাকিস্তান তালেবান, এরকম কিছু একটা কথা, টিটিপি সংক্ষেপে বলা হয়। এরা মূলত আফগানপন্থী একটি জঙ্গি গ্রুপ, যারা পাকিস্তানের ওয়াজির স্থান নামক যে প্রদেশটি রয়েছে, সেই প্রদেশে একটি তালেবানি সরকার, শরিয়া ভিত্তিক তালেবানি সরকার প্রতিষ্ঠা করতে চায়। এজন্য তারা সরাসরি পাকিস্তান মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করছে, সিভিল সার্ভিসের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং ওখানে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের সমস্ত যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা তারা ভেঙে
চুরমার করে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং তাদের এই পক্ষে যুদ্ধ করার জন্য সারা পৃথিবী থেকে তারা জঙ্গিদেরকে ভাড়া করে নিয়েছে এবং বাংলাদেশ থেকেও তারা প্রচুর জঙ্গি তারা এখান থেকে নিয়ে গেছে। এরকম কিছুদিন আগে পাকিস্তান সরকার প্রায় ৩৫ জন না ৪০ জন বাংলাদেশিকে সেখান থেকে গ্রেপ্তার করেছে এই টিটিপির সঙ্গে সংযুক্ত থাকার কারণে। এটা হলো পুরনো খবর। রিসেন্টলি পাকিস্তান যেটা বলছে সেটা হলো, যেহেতু বাংলাদেশে তাদের তৎপরতা এখন বেশি চলছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়ছে, তো এখানে অনেক গোয়েন্দা তথ্য বিনিময় হচ্ছে। একটা সময় আইএসআইয়ের কর্মকাণ্ড বাংলাদেশে বলতে গেলে ছিলই না, ফলে ডিজিএফআইয়ের সঙ্গে আইএসআইয়ের যে অতীত সম্পর্ক সেটা হয়তো একটা কাট আপ ছিল, কিন্তু এখন এই সময়টিতে এসে সেই সম্পর্কটি আবার স্বাভাবিকভাবে ঝালাই হচ্ছে। তো সেই দিক থেকে পাকিস্তানের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে বাংলাদেশের যে একটি বিশেষ বাহিনীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী একটা বিশেষ বাহিনীতে এই তারা নাম ধাম তথ্যপত্র সহ টিটিপির বেশ কয়েকজন সদস্য, জঙ্গি সদস্য, তারা ওই বাহিনীতে আছে এবং বাহিনীর মধ্যে তারা এই আদর্শ প্রচার করছে এবং সেই বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশে যে কোনো সময় একটি অপতৎপরতা মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য তারা চেষ্টা করছে। যেহেতু আমাদের দেশে খবরটা প্রকাশ্যে আসেনি, ফলে এটা এখনো পর্যন্ত 50-50, জাস্ট মুখে মুখে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু সরকারও অনেক কথা বলে ফেলছে, কেউ কেউ আবার অনেকে আবার কোনো কথা তারা গোপন রাখার চেষ্টা করছে। সেই বিশেষ বাহিনীটি কোন বাহিনী, কারা কারা সেখানে গ্রেপ্তার হয়েছে, কারা কারা কী হয়েছে, এগুলি মোটামুটি আপনারা যারা ইন্টারনেটে রাজনীতিতে দেখেন তারা বুঝে গেছেন। আমি সেই বিষয়গুলো নিয়ে কোনো বিভ্রান্ত তৈরি করব না। আমি শুধু বিভ্রান্ত নিরসনের জন্য দুটো বিষয় বলতে চাই, যে বাংলাদেশে আসলে জঙ্গি আছে কিনা, বা জঙ্গি তৎপরতা বাড়ছে কিনা, বা জঙ্গি কোনো হুমকি আছে কিনা। এবং এটা নিয়ে সাম্প্রতিক সময়ে সরকারের দুজন কর্তা ব্যক্তি, একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদ, আরেকজন হলো স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন, তাদের দুজনের কথাবার্তা। সালাউদ্দিন সাহেব বলে দিয়েছেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, জঙ্গি শব্দটাই খারাপ, খুবই ভয়ঙ্কর একটা শব্দ। আবার তিনি আরও বলেছেন যে এখানে থাকতে পারে উগ্র মতবাদের বিভিন্ন গোষ্ঠী থাকতে পারে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ব্যাপারটা খুব সাধারণ এবং মিনিমাইজ করার তিনি চেষ্টা করেছেন। অন্যদিকে ডক্টর জাহিদ, তিনি যেটা বলেছেন, জাহিদুর রহমান তথ্য উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে বাংলাদেশে জঙ্গি আছে, বাংলাদেশের জঙ্গি আছে এবং এই জঙ্গিরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে সংগঠিত হয়েছে। খুবই মারাত্মক। মানে এখানে আওয়ামী লীগ আমলের নর্মালি যেটা হয়, নতুন একটা সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা আগের সরকারকে, মানে তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ, তাদেরকে তারা দায়ী করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস জমানা দ্বারা বিএনপি মূলত বেনিফিটেড, ফলে সে যদি দায়ী করতে হয় বলবে সবই আওয়ামী লীগের সৃষ্টি, তারা এই কাজগুলো করে গেছে। এগুলো না করে ডক্টর জাহিদুর রহমান যেটা বলেছেন সেটা হলো ইউনূসের জমানাতে এই জঙ্গি গ্রুপগুলো একত্র হয়েছে, ইউনাইটেড হয়েছে, শক্তি অর্জন করেছে। আর অন্যদিকে যদি আমরা এই যে পাকিস্তানের যে কথাটা বিদেশি ইউটিউবাররা বলছে সেটা যদি সত্য হয়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল সংশ্লিষ্ট বিষয়াদি থাকে, তার সাথে আবার পুলিশের যে রেড অ্যালার্ট, এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে বুঝতে হবে যে দেশের এই ক্রান্তিকালে যখন আমাদের হাওরগুলো পানিতে ডুবে যাচ্ছে, বন্যার পানিতে ডুবে যাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, সারা দেশে সীমাহীন বজ্রপাত, অস্বাভাবিক বজ্রপাতে সব কিছু তছনছ হয়ে যাচ্ছে, অর্থনৈতিক বিধি ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়েছে, সামনে বাজেট, আইএমএফ থেকে আমরা টাকা পাচ্ছি না। তো সেই সময়টাতে যদি ছোট্ট যে কোনো একটা গ্রুপ একটা দুর্ঘটনা, একটা সন্ত্রাসী আক্রমণ চালায়, ওটার ভার আমরা বহন করতে পারবো না, জাস্ট মুখ থুবড়ে পড়বে আমাদের সব কিছু। কাজে এই বিষয়টা নিয়ে রাজনীতি করার নয়, এই বিষয়টা নিয়ে একটা প্র্যাকটিক্যাল আলোচনা আসতে হবে এবং সেই আলোচনায় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি বলবে, যে উগ্রবাদ বা উগ্রবাদী কোনো গোষ্ঠী থাকলেও থাকতে পারে বা আছে, নাকি সত্যিকার অর্থে জঙ্গিবাদ আছে এবং জঙ্গিবাদ যারা সংগঠিত হচ্ছে তাদেরকে পয়েন্ট আউট করতে হবে, অ্যাসার্টেন করতে হবে, খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতে হবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে একটা রিয়ালিটি, সেই রিয়ালিটি হলো
যে শেখ হাসিনার জামানাতে বাংলাদেশে প্রায়ই এই জঙ্গিদেরকে ধরা হতো। ২ নম্বর হলো যে এই জঙ্গিবাদ দমন করার নাম করে অনেক মানুষ তাদের আখের গুছিয়ে ফেলেছিল। অনেক পুলিশের কর্তা, র্যাবের কর্তা তারা প্রায়ই জঙ্গি নাটক করতো এবং শেখ হাসিনার কাছে গিয়ে বলতো যে আজকে এই ১০টা জঙ্গি ধরেছি, ১০টা ওটা করেছি, এই জিনিস পেয়েছি। তো এগুলো একটা নাটক। আবার শেখ হাসিনা এটাকে নিয়ে আরেক দফা নাটক হয়তো করতেন। তিনি হয়তো মোদিকে বলতেন, আমেরিকাকে বলতেন যে দেখো, দেখো, দেখো আমি কিভাবে জঙ্গি দমন করেছি। এর ফলে কি হলো ইসলামপন্থীদের সঙ্গে আওয়ামী লীগের একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে যায়। আর আসল জঙ্গি ধরতে গিয়ে যখন আলেম ওলামাদেরকে তারা ধরা শুরু করলো তখন জঙ্গিদের একটা বিরাট অংশ তারা আরও প্রিভিলেজ পেয়ে গেল। এত কিছুর পরেও শেখ হাসিনা পুরো জমানাতে এই জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো প্রায় নিয়ন্ত্রিত ছিল। একমাত্র হলি আর্টিজানের যে ঘটনাটা সেই ঘটনাটা বাদ দিলে পুরো সময়টা কিন্তু জঙ্গিবাদটা বাংলাদেশে নিয়ন্ত্রিত ছিল। শেখ হাসিনার জমানাতে বিভিন্ন নামে বেনামে যারা আছে বহু সংখ্যক একেবারে চিহ্নিত জঙ্গি অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। বলা হয়ে থাকে যে ইউনূস সাহেব যেদিন ক্ষমতা গ্রহণ করেছেন সেই দিন সুযোগ পেয়ে কেউ বের হয়ে গেছেন, অনেকে বের হয়ে অস্ত্রশস্ত্র লুটপাট করেছেন, অনেকে বের হয়ে তার পুরনো পেশাতে ফিরে গেছেন, আবার অনেকে মামলা মোকদ্দমার যে স্বাভাবিক প্রক্রিয়া সেখানে জামিন নিয়ে বের হয়েছেন। হোয়াট এভার মেবি তারা বের হয়েছে। বের হয়ে তারা দেশের মধ্যে সংগঠিত হতে পারে, তারা বিদেশে গিয়ে তাদের কমান্ড প্রতিষ্ঠা করতে পারে, তারা অরণ্যে গিয়ে তাদের একটা ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করতে পারে। এবং এখন যেভাবে একটা ঢিলাঢালা সরকার চলছে সেই ঢিলাঢালা সরকারকে জায়গা মতো আঘাত করার জন্য জঙ্গিরা যদি এই সময়টিকে বেছে নেয় তাহলে এটি আমাদের জন্য, আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছেন, পাকিস্তান বলেন, ভারত বললেন, এমনকি মায়ানমার বললেন, সেখানে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে, মারাত্মক তৈরি হয়ে যাবে। কাজেই এই জঙ্গি যে বিষয়টি এটি আসলে এই মুহূর্তে আমাদেরকে নিষ্পত্তি করতে হবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো জঙ্গি শব্দটি আমি নিজে একজন যাকে বলা হয় ইতিহাসের ছাত্র হিসেবে যতটুকু পড়েছি, জঙ্গি শব্দটি মূলত প্রাইড অ্যান্ড প্রেস্টিজের একটা বিষয়, যেটিকে বলা হয় বীর যোদ্ধা। জঙ্গি শব্দের অর্থ বীর যোদ্ধা এবং বিজয়ী যোদ্ধা। এই শব্দটা আসে ক্রুসেডের সময়, যেটিকে মেডিয়েভিল বলা হয়, মধ্যযুগ বলা হয়। সেই মধ্যযুগে সিরিয়ার আলেপ্পো এই এলাকাতে একটি পরিবার শাসন করত, যে পরিবারটির উপাধি ছিল জঙ্গি পরিবার। এবং এদের উপাধি কারণ ছিল যে সমগ্র মধ্যপ্রাচ্যে যখন খ্রিস্টান ধর্মযোদ্ধাদের, ইহুদিদের যন্ত্রণায় অতিষ্ঠ এবং ইউরোপের রাজারা দল বেঁধে শত শত বছর ধরে যেভাবে মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালাচ্ছিল, সেই তাণ্ডবে মধ্যপ্রাচ্যের সমস্ত রাজনীতি, অর্থনীতি ভেঙে পড়েছিল। ঠিক সেই সময়টাতে এই যে